স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। সাথে আছি আমি মাসুদা লাবনী। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। একেবারে শুরুতে জানতে চাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবথেকে বড় ইউনিট। এই ইউনিটের কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি কি চ্যালেঞ্জ ছিল? আমি দায়িত্ব নিয়েছি গত বছরের 30 সেপ্টেম্বর তারিখে। পরবর্তী মাসের 28 অক্টোবর আমাদের রাজধানীতে বিশেষ করে পল্টন এবং রমনা এলাকায় একটি রাজনৈতিক পার্টির কর্মসূচি ছিল। সেটিকে ঘিরে একটি উত্তেজনা ছিল এবং এর পরবর্তীতে যে মূল চ্যালেঞ্জ যেটি বলবো সেটি আসলে আমাদের জাতীয় নির্বাচন ছিল। আমাদের জাতীয় নির্বাচনের যে প্রেক্ষিতটা ছিল সেটিও কিন্তু অন্যান্য বছরের চেয়ে একটু ভিন্ন। এটি ছাড়াও বহুমুখী অপতৎপরতা ছিল বিভিন্ন মহলের। সেই তৎপরতা প্রতিরোধ করা এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল। ঢাকা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা সেটি নৈমিত্তিক সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এটি ছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে, সেটি স্পেশাল চ্যালেঞ্জ। আমাদের আরও স্পেশাল চ্যালেঞ্জ থাকে যে অনেক ইভেন্ট এখানে হয়, বড় বড় ক্রীড়া অনুষ্ঠান এখানে হয়ে থাকে, তারপরে আপনার বড় বড় সম্মেলন এখানে হয়ে থাকে, ইন্টারন্যাশনাল বিভিন্ন। তো সব কিছু মিলে আমাদের এই বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কাজ করতে হয়। মেট্রোপলিটন পুলিশের মান উন্নয়নে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা বা কোন কোন ক্ষেত্রে নিয়ে কাজ করছেন? এখন আপনার বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমাদের কিন্তু অপরাধে একটি ব্যাপক পরিবর্তন এসেছে। এখন আমরা দেখি ডিজিটাল ক্রাইম, আমরা দেখি ফিনান্সিয়াল ক্রাইম এবং আমরা মানি লন্ডারিং জাতীয় এই যে ক্রাইমগুলো আছে সেই ক্রাইম কিন্তু দেখছি এবং সাইবার ক্রাইম। এই যে বর্তমানে যে চেঞ্জ, অপরাধের চেঞ্জ, সেই অপরাধের চেঞ্জ অনুযায়ী আমাদের পুলিশেরও কিন্তু কার্যক্রম চলছে। ডিএমপিকে স্মার্ট পুলিশ হিসেবে গঠন করার ক্ষেত্রে আপনি কিছু পদক্ষেপ নিয়েছেন। সেই ক্ষেত্রে পুলিশের আধুনিকায়ন অর্থাৎ ডিএমপিকে আধুনিকায়নের জন্য আপনারা যদি মোটা দাগে কী কী কাজ করছেন যদি একটু বলতেন। আমাদের অবশ্যই বলবো যে এটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। ঘোষণা করার পরে এখন যেটি রয়েছে এখনও কিন্তু এটি গবেষণা পর্যায়ে যে আমরা কি করতে পারি এবং আমাদের আশপাশ দেশ বিশেষ করে যে সাউথ এশিয়ার দেশগুলোর ভিতরে তারা স্মার্ট পুলিশিংয়ে কতটুকু পৌঁছেছে সেগুলো আমরা সেখান থেকে নিয়ে আসছি। এছাড়া আমরা মধ্যপ্রাচ্যে যেমন দুবাই, সেটি ইউরোপের দেশগুলো, সিঙ্গাপুর, সেই সমস্ত দেশে তারা কিভাবে কাজ করছে সেগুলো এখানে এনে বাংলাদেশের যে প্রেক্ষিত, বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা বিবেচনা করে এটির সাথে মিলিয়ে কতটা করা যায় সেটি আমরা বিবেচনা করছি এবং এটি জানেন যে সরকারের সিদ্ধান্তের বিষয়। আমরা এখান থেকে আমাদের যে প্রস্তাবনা সেটি আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স হয়ে মন্ত্রণালয়ে পাঠালে সেখান থেকে অনুমোদন হলে পরবর্তীতে আমরা কাজ শুরু করব। এবং আমরা এখন দেখছি যে সাইবার ক্রাইম বেড়েছে, প্রতারণামূলক অপরাধ বেড়েছে, বড় ধরনের অপরাধগুলো অনেকটাই নিয়ন্ত্রণ, আপনিও বলছিলেন। সেই ক্ষেত্রে আসলে এই উত্তরণের কি পরিকল্পনাটিকে আপনার? আত্মবিশ্বাসের সাথে বলতে চাই যে ঢাকাতে যে সমস্ত সাইবার ক্রাইম এবং অন্যান্য ডিজিটাল ক্রাইম সংগঠিত হচ্ছে, আমাদের কাছে এসে আমরা ফিরিয়ে দিচ্ছি, সরি বলছি, এদের সম্ভব হচ্ছে না বলছি, এরকম সংখ্যা একেবারেই নগণ্য। কারণ এই ক্ষেত্রে আমাদের ইউটিউব, ফেসবুক, টুইটার এদের সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, গুগল, তাদের সাথে কিছু কিছু বিষয়ে যোগাযোগ করা প্রয়োজন হয়। তো সেই যোগাযোগ আমরা বিটিআরসির মাধ্যমে করে থাকি এবং কখনো কখনো ম্যানুয়ালিও আমাদের অন্যভাবে যোগাযোগ হয়। সেই যোগাযোগে যতটুকু আমরা পাই সেটির 100%ই কিন্তু আমরা এখানে করার চেষ্টা করছি এবং এটি ছাড়া কিছু কিছু বিষয় আছে তাদের নীতিমালার ভিতরে পড়ে না। তো সেই জায়গায় হয়তো কোথাও কোথাও আমরা আটকে যাচ্ছি, তার পরিমাণ খুবই কম। ভিকটিম আইনি সেবা পাচ্ছেন না সেটি বলার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। থানাগুলো সক্ষমতা বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা? আমি বলবো যে থানাগুলো তারা সক্ষম এবং থানায় যে সেবার মান সেটি নিয়ে আমি স্বীকার করতে দ্বিধা নেই যে এটি নিয়ে বিভিন্ন ধরনের কথা রয়েছে, দীর্ঘদিন ধরেই রয়েছে, কিন্তু তার ভেতর দিয়েও কিন্তু আপনার পুলিশ কাজ করে যাচ্ছেন। ঢাকা শহরে দেখেন বড় কোনো খুন, বড় কোনো ওরকম ঘটনা আমরা কিন্তু খুব একটা এটা নিয়ে বিচলিত নই যে করতে পারছি না। এবং এটা কারা করছে? এটা কিন্তু আমাদের পুলিশ সদস্যরা করছে এবং তারা মূলত থানা থেকেই করছে। থানায়
আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার দিকটির সাথে আরও একটি দিক অনেক বড় হিসেবে আমি দেখতে চাই, সেটি হলো আমাদের মানুষের তারা সেবা প্রত্যাশী, তাদের আইনের অজ্ঞতা এবং নিয়মকানুনেরও অজ্ঞতা। তারপরে আপনার আরও একটি আছে যে সেটি হলো যে একটি কুসংস্কার, একটি ভয় অনেকের কাছেই আছে, যে ধারণা আছে যে একটা মামলা করলে তো আমি নিজেই বিপদে পড়ে গেলাম, কারণ আমাকে তখন বারে বারে ডাকবে। এটি একটা যেমন অপরাধ সংগঠিত হচ্ছে একটা সচেতন লোক, একটা শিক্ষিত লোক, একটা প্রতিষ্ঠিত লোক সমাজে, কিন্তু একটা কিছু ঘটনা ঘটলে তাকে মামলা করতে বললে সে বলে যে না, মামলা করতে চাই না। তো যদি এমন হয় তাহলে তো আপনার যদি মামলা না করলে তো পুলিশ আসলে কাজ করার সুযোগ নেই। তো তারা যদি সচেতন হয় এবং তারা যদি থানার থেকে যে সেবাটা তার প্রাপ্য সেটি তো তারা বুঝে নেবে। আমি মনে করি যে এলাকায় যে থানাটি রয়েছে, আমি বলতে চাই যে এই থানাটি পুলিশের না, এই থানাটি পুলিশ পরিচালনা করছে, বাট এই থানাটি ওই এলাকার জনগণের। পুলিশ তাদের যে জবাবদিহিতার জায়গাটি, তাদের যে স্বচ্ছতার জায়গাটি, তারাও কিন্তু কোথাও যদি ত্রুটি থেকে থাকে জনগণের চাপে কিন্তু সেটি করতে বাধ্য হবে। 400 বছরে ঢাকার যে বৃদ্ধি ঘটেছে সেটি অপরিকল্পিতভাবে, যানবাহনের সংখ্যা অনেক বেশি, ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে আপনি আশাবাদী কিনা যে ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার বিষয়? ট্রাফিক ব্যবস্থাও বলবো যে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আমাদের এখানে নেই, আমরা আরও বেশি অনেক উন্নতি করতে চাই। তো সেটি করতে গেলে একদিকে যেমন আমি বলেছি যে রাস্তার পরিমাণ কম, এটি ছাড়া আমাদের আরও বহুবিধ সমস্যা রয়েছে। আমাদের যে মহানগরী সেটি যে উন্নয়ন হয়েছে সেটি আপনার 400 বছরের পুরনো নগরী, সেই 400 বছর আগে একটুখানি শুরু হয়েছিল, তারপরে একটু একটু করে এখন 300 বর্গ কিলোমিটারেরও উপরে আমাদের এখন এই শহরের আয়তন, এবং বেশিরভাগ জায়গায় কিন্তু অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এক একজন এক এক রকমের জমি কিনেছে, সে বাড়ি করেছে, সে ব্যবসা প্রতিষ্ঠান করেছে, সে শিল্প প্রতিষ্ঠান করেছে। তো এইভাবে কিন্তু বেড়েছে এবং সেখানে কিন্তু ঠিক সুপরিকল্পিতভাবে যেটি হওয়ার কথা, পর্যাপ্ত রাস্তা রেখে, পর্যাপ্ত স্পেস রেখে, তারপরে আর যারা বহুতল ভবন করছেন তারা সঠিকভাবে তাদের যে পার্কিংয়ের ব্যবস্থা রেখে, যারা মার্কেট করছেন তাদের তা পার্কিংয়ের ব্যবস্থা রাখা, তারপর রাস্তা কী পরিমাণ প্রশস্ত হওয়া উচিত সেটি করা, এই সমস্ত বিষয়ে কিন্তু অনেকখানি ঘাটতি রয়ে গেছে। যে সাধারণ মানুষ দেখা যায় যে পুলিশের কাছে যেতে চায় না, যেটা আপনিও বলছিলেন, মামলা করতে চায় না, পুলিশের কাছে যেতে চায় না, এবং তারাও পুলিশের সেবা নিয়ে বিভিন্ন সময় অভিযোগও করে। তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকে আপনি কি বার্তা দেবেন? তাদের বার্তা দিতে চাই অবশ্যই যে তাদের মনের ভিতরে উত্তরাধিকার সূত্রে যে ভীতি তৈরি হয়েছে যে পুলিশের কাছে গেলে মানে সমস্যা, এবং এটি কারণও রয়েছে। আমরা দেখি যে আমাদের বিভিন্ন যে সাহিত্যে, আমরা তো রবীন্দ্রনাথের সাহিত্য পড়ি, শরৎচন্দ্রের সাহিত্য পড়ি, যেগুলো আমরা পড়ে বড় হয়েছি, সেখানেও পুলিশ সম্পর্কে নেতিবাচক কথাবার্তা লেখা আছে যে বাঘে চলে 1 ঘা আর পুলিশের চলে 36 ঘা, এই টাইপের কথাবার্তা লেখা আছে আর কি। স্বাধীনতার পর 53 বছর পরে হলেও বাংলাদেশের পুলিশ কিন্তু জনগণের পুলিশ। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থেকে থাকে, এবং এটি যে সমস্যাটি আছে সেই সমস্যাটি আমরাও কিন্তু যারা আমরা পলিসি লেভেলে রয়েছি তারা কিন্তু সমাধানের জন্য সবসময় প্রস্তুত, এবং কোনো ধরনের যদি কোনো ত্রুটি, কোনো ব্যত্যয় কোথাও পরিলক্ষিত হয়, যদি স্পেসিফিক কোনো কমপ্লেইন আসে, তাহলে সেটিকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়, এবং সেই ক্ষেত্রে যিনি ভিকটিমেরকে সম্পূর্ণ মর্যাদার সাথে তার যে সমাধান, সেই সমাধানটি করে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে, মানসিকতা রয়েছে, এবং সেটি আমরা করে থাকি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সাথে। বিরতির আগে জানছিলাম যে ডিএমপির পুলিশকে আরও বেশি আধুনিকায়ন এবং পুলিশের মান উন্নয়নে আপনার বিভিন্ন পরিকল্পনার কথা। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো আমরা বর্তমানে দেখছি যে কিশোর গ্যাং কালচার বা তুচ্ছ কারণে খুনের ঘটনা বাড়ছে, এটি নিয়ন্ত্রণ আসলে কিভাবে সম্ভব? কিছু কিছু কিশোরকে বিভিন্ন জায়গায় আমরা অপরাধের সাথে জড়িত আমরা দেখতে পেয়েছি। তো সেই কিশোররা যে এককভাবেই কিশোর তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নয়, তারা কোনো সিনিয়রের সাথে যাচ্ছে, একটা ঘটনা ঘটছে, সেখানে সিনিয়ররা দোষী সাব্যস্ত হচ্ছেন, এবং আমাদের
সাথে সাথে কিশোর যারা আছেন তারাও দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে কিশোরদের জন্য একটি আলাদা আইন কিন্তু এদেশে রয়েছে এবং তারা কোনো অপরাধ করলে কিন্তু আমরা তাদেরকে জেলে দিতে পারি না, আমরা তাদেরকে একটি প্রবেশনে পাঠাই, সংশোধন আগারে পাঠাই। এই যে অপরাধটি এটি যেভাবে বলা হচ্ছে, যেভাবে মাত্রা পাচ্ছে, সেখানে অপরাধী আছে এটি ঠিক, কিন্তু সেখানে আপনার যে সবাই যে কিশোর সেটিও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গবেষণা করে পরিসংখ্যান নিয়ে এবং আমরা বাস্তবতার নিরিখে দেখেছি যে ঠিক অতটা সেইভাবে নেই। আমরা যদি ঢাকা মেট্রোপলিটন এলাকার কথা বলি, এখানে আমাদের 50টি থানা, 50টি থানার কিন্তু মাত্র কয়েকটি থানায় কিন্তু এরকম আমরা কয়েকটি গ্রুপ দেখতে পাই এবং আমাদের সেটির বিষয়ে আমাদের যেমন রয়েছে, আমাদের সবসময় কিন্তু মনিটরিং রয়েছে সেটির প্রতি। এবং এর সাথে সাথে আমি যেটি বলতে চাই সেটি হলো যে আইনের দিকে এবং পুলিশের দিকে তাকিয়ে না থেকে আমরা যারা এই সমস্ত কিশোরের অভিভাবক, কিশোরের বাবা মা, তারা যেন আমরা একটু অ্যালার্ট থাকি। আমাদের যারা ছাত্র রাজনৈতিক দলের নেতা রয়েছেন তারাও সবাই আমাদের এই যে কিশোর, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা এটি করবেন, তাদের পড়াশোনাটা যাতে ঠিক থাকে। এটির একটি কারণ অবশ্যই আমি বলতে চাই যে আজকের যিনি কিশোর, কালকে তিনি যুবক, এরপরের দিন তিনি এই বাংলাদেশের একজন নীতি নির্ধারক। তো সুতরাং আমরা যদি আজকের এই যে কিশোর সমাজ, সেই কিশোর সমাজকে জ্ঞান কথায় অভিহিত করি এবং সেই দিকে যারা চলে যাচ্ছে আমরা যদি সামাজিকভাবে যদি তাদের দিকে দৃষ্টিপাত না করি, সেটি আমাদের জন্য কিন্তু অবশ্যই একটি নেতিবাচক রেজাল্ট বয়ে আনবে ভবিষ্যতে। মাদক কারবারিদের প্রতিনিয়তই গ্রেফতার করা হয়, কিন্তু এরপরও রাজধানীকে আসলে মাদক মুক্ত করা যাচ্ছে না কেন? দেখুন, দুঃখজনকভাবেও সত্য যে বাংলাদেশের যে মাদক সেটা কিন্তু একটিও আমাদের দেশে তৈরি হয় না। দেশে আসার পর যারা এগুলো বিক্রি করেন তারা সঙ্গত কারণেই এবং তারা একটি ভালো বাজার খোঁজেন। তো ভালো বাজার খুঁজতে হলে ঢাকা শহরের মানুষের সংখ্যা বেশি, এখানে বাজার বেশি। এটা হলো যারা বিক্রি করেন, অবৈধ পাচার করেন, তাদের দৃষ্টিকোণ থেকে সেটি আর কি। মূল অর্গানাইজেশন কিন্তু পুলিশ নয়, এটা মূল অর্গানাইজেশন হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে, পুলিশ কাজ করছে, আমাদের পুলিশের আরেকটি সংগঠন র্যাব তারা কাজ করছে এবং সীমান্তে আমাদের বিজিবির সদস্যরা কাজ করছে। আমাদের অনেক উঠতি বয়সের যারা যুবক যুবতী রয়েছে তারা এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছেন এবং সের চাহিদা রয়েছে। সেটির কারণে এখানে বাজারে আসে, পুলিশ ধরে এবং যারা মাদক কারবারি তারা আবার একটা ধরা খায়, আবার একটা নিয়ে এসে নতুন নতুন ব্যবসায়ীর উদ্যোগ হয় এবং অল্প মাদক ব্যবসায়ীদের দিক থেকে এটি স্বল্প পুঁজিতে অথবা কোনো পুঁজি ছাড়াই এখানে তারা বিজনেস করতে পারেন, অধিক লাভ পান। এই সমস্ত কারণে তারা এটা করেন। শিক্ষা প্রতিষ্ঠানেও যেন এগুলো সম্পর্কে নৈতিক শিক্ষা দেওয়া হয় যে এটি একটি ক্ষতিকর কাজ, এটি যেন তারা না করে। এরকম বহুমুখী যদি আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি তাহলেই কিন্তু এটি আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। পুলিশ বিভিন্ন অপরাধীদের ধরার পরে তারা বিভিন্ন সময় আমরা দেখি যে তারা জামিনে বের হয়ে আবার একই অপরাধ করছে বা নতুন নতুন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এই ধরনের অপরাধ আসলে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব? এগুলোর জন্য আইনে তো নিয়ম রয়েছে। যদি একটি অপরাধ একবার করে সেটি যদি নন কগনিজেবল হয়, পরবর্তীতে যদি সেই একই অপরাধ করে তাহলে কিন্তু তাকে সেখানে কগনিজেন্স নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নিয়ম রয়েছে। এবং একটি অপরাধ যদি একবার করে, সেই একই অপরাধ যদি আবার করে বা একই ধরনের অপরাধ করে আদালতের কাছে যদি সেটি যায় এবং সেই রিপোর্টটা যদি থাকে তাহলে কিন্তু সাজার পরিমাণও বাড়িয়ে দেওয়ার নিয়ম এটি কিন্তু আমাদের পেনাল কোডে রয়েছে। জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে, এরপরও আপনার বিশেষ কোনো সতর্কতা আছে কিনা? আমরা যদি বিশ্ব পরিস্থিতি অ্যানালিসিস করি তাহলে জঙ্গিবাদ নিঃশেষ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু আমরা কোথাও কখনো দেখি না। কাউন্টার টেররিজম আমাদের যে ইউনিটটি রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, তারা কাজ করছে। এছাড়া আরও অনেকগুলো অর্গানাইজেশন কাজ করছে জঙ্গিবাদ নিয়ে, খুব দক্ষতার সাথে নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু নিয়ন্ত্রণে আছে সেই বলেই যে আর কখনোই যদি আসতে পারে না সেভাবে আমরা ভেবে বসে থাকলে চলবে না। আমাদের কাজগুলো এভাবে চালাতে হবে এবং জনগণের কাছে যদি এই ধরনের কোনো সংবাদ থাকে, কোনো গোপন তথ্য থাকে, সেগুলো আমাদের দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করি। পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় বরাবরই অভিযোগ আসে চাঁদা নেওয়ার বিষয়ে। তো এই ধরনের কোনো অভিযোগ আসলে আপনার জায়গা থেকে আপনি কঠোর কি অবস্থান নিচ্ছেন? পুলিশের জন্য একরকমের আইন আর সাধারণ মানুষের জন্য একরকম আইন এরকম কিন্তু নয়। তো সুতরাং বাংলাদেশের প্রচলিত আইনে যে অপরাধী, যে অপরাধের জন্য যে সাজা,
এবং সেটি পুলিশই হোক কিংবা সাধারণ জনগণই হোক, সেটি সমান। সুতরাং এবং আমাদের কাছেও সমান। এটি কখনোই আমরা পুলিশ হিসেবে তাকে স্পেশাল দেখা, স্পেশাল বিবেচনা করার চিন্তাও করি না, এবং এটা কখনো করা হয়ওনি, ভবিষ্যতেও হবে না। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ নিউজ 24-এর সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।